আমরা এখন দেখব জৈব যৌগের শ্রেণীবিভাগ বা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড। তো আমাদের জৈব যৌগ সামনে পড়ব, সেই জৈব যৌগগুলোকে আমরা কত ভাগে ভাগ করতে পারি সেটাই আমরা এখন দেখব। তো বেশ গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ যদি কোন জৈব যৌগ কীরকম হবে বা কোন টাইপের এটা যদি না বুঝতে পারো, তুমি কিন্তু এদের নাম বলতে পারবে না। সো খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো জৈব যৌগকে আমরা নর্মালি একদম প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত মানে হচ্ছে অ্যালিফেটিক কম্পাউন্ড, আর বদ্ধ শিকল মানে হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড। তো আমরা হচ্ছে এই মুক্ত শিকলের পার্টটা আগে পড়ব, মানে এই অংশটা আগে দেখব। তো এদিকে আসি মুক্ত শিকল। তো মুক্ত শিকল আসলে কোনটা? তো প্রথমে যাই হচ্ছে মুক্ত শিকল বা হচ্ছে অ্যালিফেটিক। মুক্ত শিকল বা হচ্ছে অ্যালিফেটিক। তো নাম শুনে বোঝা যাচ্ছে মুক্ত শিকল মানে হচ্ছে কার্বনের, ধরো একটা জৈব যৌগ যেখানে কার্বনগুলো এই অবস্থায় আছে, প্রথম কার্বনের সাথে লাস্ট কার্বনটা জয়েন অবস্থায় নাই। তো এটাকে বলি আমরা মুক্ত শিকল বা হচ্ছে অ্যালিফেটিক কম্পাউন্ড। তাহলে বদ্ধ শিকল কোনটা হবে? বদ্ধ শিকল হবে হচ্ছে, ধরো কার্বন যদি এইভাবে থাকে, এখানে একটা কার্বন, এখানে একটা, এখানে একটা, এখানে। তো এর থেকে বেশি কার্বনও হতে পারে, আবার এর থেকে কম কার্বনও হতে পারে, মানে তারা একটা সাইকেল তৈরি করবে এরকম। তাহলে এটা হচ্ছে বদ্ধ শিকল বা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড। এটা দেখানোর কারণ হচ্ছে যাতে এটা বুঝতে পারো যে মুক্ত শিকল বা হচ্ছে অ্যালিফেটিক কম্পাউন্ড আসলে কী। একটু আগে যেমন যেমন আমরা পড়েছিলাম যে CH3, CH3 মানে এটার নাম হচ্ছে ইথেন, তাই না? তো এটা কিন্তু একটা মুক্ত শিকল বা একটা অ্যালিফেটিক কম্পাউন্ড। মুক্ত শিকল বা হচ্ছে অ্যালিফেটিক কম্পাউন্ড। এখানে খালি হাতগুলোতে কী হবে? তার হাইড্রোজেন হবে। তার মানে মুক্ত শিকল মানে হচ্ছে কার্বনের প্রথম কার্বন এবং লাস্ট কার্বন যদি একজন অপরজনের সাথে যুক্ত না থাকে, মানে জয়েন না থাকে আর কি। তো এটা হচ্ছে মুক্ত শিকল। এখন মুক্ত শিকল বা অ্যালিফেটিক কম্পাউন্ডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত মানে হচ্ছে স্যাচুরেটেড, আর অসম্পৃক্ত হচ্ছে আনস্যাচুরেটেড কম্পাউন্ড। এখন সম্পৃক্ত বা অসম্পৃক্ত মানে স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড বলতে আসলে কী বোঝায় সেটাই আমি এখন বলবো। তো প্রথমে যাচ্ছি হচ্ছে সম্পৃক্ত। সম্পৃক্ত বা হচ্ছে স্যাচুরেটেড জৈব যৌগ। তো সম্পৃক্ত মানে হচ্ছে যেসব জৈব যৌগ কী হবে, যাদের একক বন্ধন থাকবে বা সিঙ্গেল বন্ড থাকবে, এদেরকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত বা হচ্ছে স্যাচুরেটেড। সম্পৃক্ত বা স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। যেমন ইথেন, ইথেন কিন্তু একটা স্যাচুরেটেড বা হচ্ছে সম্পৃক্ত। যেমন ধরো C2H6 ইথেন, তারপর হচ্ছে C3H8 প্রোপেন, তারপর হচ্ছে C4H10 বিউটেন। এরা সবাই হচ্ছে সম্পৃক্ত বা হচ্ছে স্যাচুরেটেড। আর মুক্ত শিকল বা অ্যালিফেটিক তো অবশ্যই। তো আমরা কি লিখব? সম্পৃক্ত মানে হলো যারা অ্যালকেন, তারা হবে সম্পৃক্ত। যারা সম্পৃক্ত, সম্পৃক্ত হচ্ছে অ্যালকেন। এখন তোমাদের যদি আমি একটু অ্যালকেন কী সেটা যদি একটু দেখাতে যাই, তাহলে আমি একটু এখানে দেখাই যে অ্যালকেন আসলে কারা। অ্যালকেন হবে হচ্ছে আসলে, ধরো অ্যালকেন, অ্যালকেন তার সংকেতটা হচ্ছে যে CnH2n+2, CnH2n+2। এখন n যদি 1 হয় তাহলে কত হবে? C1। এখানে যদি n এর জায়গায় 1 বসাও তাহলে কত হয়ে যাবে? 2 × 1 + 2 মানে 4, H4 মানে CH4। এটাকে এভাবে লেখা যায়, চারটা খালি হাতে চারটা হাইড্রোজেন, তার নাম হচ্ছে মিথেন। n = 2তে আসো, n যদি 2 বসাও তাহলে হবে C2H6। এটাকে আমরা এভাবে লিখতে পারি CH3, CH3। এটাকে এভাবে ভেঙে দেখানো যায়, খালি হাতগুলোতে কী হবে? হাইড্রোজেন হবে। এটা হচ্ছে ইথেন। এরপর n যদি 3 নাও তাহলে হবে হচ্ছে C3H6। আমরা N3 কোথায় বসাচ্ছি? আমরা N3 বসাচ্ছি হচ্ছে এই যে এই ফর্মুলাতে CnH2n+2, তাহলে C3H6। এটাকে আমরা লিখতে পারি এইভাবে CH3 CH2 CH3। এটা হচ্ছে প্রোপেন। এটাকে ভেঙে লিখলে এভাবে লিখতে পারো যে এখানে এরকম খালি হাতগুলোতে হাইড্রোজেন হবে। N4, N4 হলে হবে হচ্ছে C4H10। এটাকে লিখবো হচ্ছে CH3
CH2 CH2 CH3 N5 C5H12 এটা হবে CH3 CH2 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 CH3। এরপর যত তুমি সামনে যাও না কেন, যতই সামনে যাও মাঝখানে একটা করে CH2 বাড়বে। এখানে মাঝখানে CH2 কয়টা একটু খেয়াল করে দেখো। এখানে মাঝখানে CH2 একটা প্রোপেনে, তাই না? যখন আমরা বিউটনে আসলাম, প্রোপেন থেকে বিউটনে আসলাম, তখন মাঝখানে কিন্তু সিউরের পরিমাণ একটা বেড়ে গেল, দুইটা। যখন আমরা N5-এ আসলাম C5H12, তখন CH2 এর পরিমাণ কী হয়ে গেল, আরেকটা বেড়ে গেল। আমরা যদি পরেরটায় যাই N6, এখানে হবে C6H14, এটা হবে CH3 CH2 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 CH3, এর নাম হবে হচ্ছে হেক্সেন। তো হেক্সেনের আগেরটার নাম কি হবে? এটার নাম হচ্ছে, যখন 5 হবে তখন নাম হবে পেন্টেন, তার আগেরটার নাম হবে বিউটেন, তার আগেরটার নাম তো প্রোপেন বললামই। আশা করি বোঝা গেল। তোমাদের বইতে দেখবা যে N1 থেকে একদম 10 পর্যন্ত, N1 থেকে একদম 10 পর্যন্ত অ্যালকেন দেওয়া আছে। আর অ্যালকেনের নামের শেষে কি বসবে? ANE, এটা বসবে অ্যালকেনের নামের শেষে। এই যে দেখো, নামের শেষে ANE প্রোপেন, ANE বিউটেন, পেন্টেন, হেক্সেন, তারপর একটা হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। এখন এই যে অ্যালকেন, এই অ্যালকেনটা হবে কি আমাদের সম্পৃক্ত, সম্পৃক্ত যৌগ বা হচ্ছে স্যাচুরেটেড, মানে এখানে সব একক বন্ধন বা সিঙ্গেল বন্ড। তো আশা করি বোঝা গেল। N=1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য আমি দেখালাম আর কি। সো এটা ছিল আমাদের সম্পৃক্ত যৌগ স্যাচুরেটেড কম্পাউন্ড, যারা হচ্ছে অ্যালকেন। এবার যাব হচ্ছে আমি অসম্পৃক্ত। কোনটায় যাব? অসম্পৃক্ত বা হচ্ছে আনস্যাচুরেটেড। অসম্পৃক্ত বা হচ্ছে আনস্যাচুরেটেড কারা হবে? এরা হবে অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন, এই দুইজন, অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। এক্সাম্পল নিতে চাও? যেমন ধরো যে অ্যালকিন, অ্যালকিন কারা? যেমন ধরো C ডাবল বন্ড এরকম, এখানে একটা এই কার্বনে দুইটা হাইড্রোজেন, এই কার্বনে দুইটা হাইড্রোজেন। একটা জিনিস অলওয়েজ মনে রাখতে হবে, কার্বনের হাত বা হ্যান্ড কিন্তু অবশ্যই চারটা হবে, অবশ্যই চারটা হবে। যেমন এই কার্বনের খেয়াল করে দেখো, এখানে দুইটা বন্ড আর এখানে দুইটা, মোট চারটা। এই কার্বনের এদিকে দুইটা বন্ড, এদিকে দুইটা, মোট চারটা। এটার নাম হচ্ছে ইথিন। এটা হচ্ছে অ্যালকিনের প্রথম মেম্বার। তো অ্যালকিনের সেকেন্ড মেম্বারটা আমি একটু পরে দেখাচ্ছি। আমি অ্যালকাইনে যাই। অ্যালকাইনে হচ্ছে থাকবে ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এটা হচ্ছে ইথাইন, এটা হবে ইথাইন। এটা হচ্ছে অ্যালকাইনের প্রথম মেম্বার। সো অ্যালকিনে হয় ডাবল বন্ড আর অ্যালকাইনে হয় হচ্ছে ট্রিপল বন্ড। তো আমি অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইনের কিছু মেম্বার সাথে তোমাদের পরিচিত করাই। তো প্রথমে যাই হচ্ছে আমি একটু আগে অ্যালকেন দেখলাম, তো এখন আমরা হচ্ছে একটু অ্যালকিন দেখি। অ্যালকিন, তো অ্যালকিনের সংকেতটা হচ্ছে CnH2n, হ্যাঁ সরি CnH2n, এটাই হচ্ছে অ্যালকিনের সংকেত। এখানে যদি আমরা N=1 বসাই, N=1 এর জন্য অ্যালকিনের কোনো মেম্বার নাই, N=2 এর জন্য আছে। N=2 যদি হয় তাহলে হবে C2H4। এটা সংকেতটা হবে হচ্ছে এরকম যে কার্বন দুইটা দিব, আগে ডাবল বন্ডটা দিব, কারণ অ্যালকিনে অবশ্যই ডাবল বন্ড হয়। তারপর চারটা হাইড্রোজেন, তো এই কার্বনে দুইটা হাইড্রোজেন, এই কার্বনে দুইটা হাইড্রোজেন। এরপরে N=3, তাহলে কী হবে? N=3-তে C3H6। তাহলে প্রথমে যেটা করবা, লেখার টেকনিকটা হচ্ছে, যারা হচ্ছে ক্লাস 9-10-এ অ্যালকাইন লেখাটা শিখো নাই, তারা দেখে নিতে পারো যে প্রথমে তিনটা কার্বন, তো তিনটা কার্বন দিবা এইভাবে সিঙ্গেল বন্ড দিয়ে। তারপরে যেহেতু এটা একটা অ্যালকিন, কারণ C3H6 যে কিনা এই ফর্মুলা মানছে CnH2n, যেহেতু সে একটা অ্যালকিন, তার অবশ্যই ডাবল বন্ড হবে। দিলাম একটা ডাবল বন্ড। এখন খেয়াল করে দেখো, এই কার্বনের এখানে দুইটা হাত হয়ে গেছে, আরও দুইটা হাত ফাঁকা আছে, সেই বাকি দুইটা হাতে দুইটা হাইড্রোজেন দাও। এই কার্বনের একটা হাত ফাঁকা আছে, সেখানে হাইড্রোজেন দাও। এই কার্বনের তিনটা হাত ফাঁকা আছে, তিনটা হাতে তিনটা হাইড্রোজেন দাও। হয়ে গেল হচ্ছে আমাদের
প্রোপিন। অ্যালকিনের একদম লাস্টে হচ্ছে ইন বসে, ইএনই। বোঝা গেল? n=4 এর জন্য করি C4H8। তাহলে 4টা কার্বন তো, 1 2 3 4। তো এখানে তুমি যে কোনো একটা জায়গায় আগে ডাবল বন্ড দাও। আমি দিলাম এখানে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। তো এই কার্বনে 2টা হাত ফাঁকা আছে, একটা এখানে দিব, একটা এখানে। এই কার্বনে একটা হাত ফাঁকা, এই কার্বনে একটা হাত ফাঁকা, 2টা হাত ফাঁকা, উপরে একটা নিচে একটা দিই। এই কার্বনে 3টা হাত ফাঁকা, 3টা হাতে 3টা হাইড্রোজেন বসবে। এটা হচ্ছে আমাদের বিউটিন। তো n=5 এর জন্য তোমরা আশা করি করতে পারবা, n=6 তোমরা আশা করি করতে পারবা। তো অ্যালকিন হচ্ছে ডাবল বন্ড থাকে। এরপরে যদি আমরা অ্যালকাইনে যাই, এসে যাব এখন অ্যালকাইন। অ্যালকাইন, তো অ্যালকাইনে থাকবে ট্রিপল বন্ড। অ্যালকাইনের সংকেতটা হচ্ছে CN, H2n-2। তো এটার জন্য যদি n=2 বসাও প্রথমে, পাবা হচ্ছে C2H2। তো আগে 2টা কার্বন দাও। তো অ্যালকাইনে ট্রিপল বন্ড থাকে, সো ট্রিপল বন্ড দিলাম। এই কার্বনে একটা হাত ফাঁকা আছে, হাইড্রোজেন দাও। এই কার্বনে একটা হাত ফাঁকা আছে, হাইড্রোজেন দাও। এরপরে n= যাওয়া হচ্ছে 3-তে। তাহলে কি হবে? C3H4, C3 যদি 3 দুগুণে 6 -2 মানে 4, C3H4। আগে 3টা কার্বন দাও, 3টা কার্বন দিলাম। ট্রিপল বন্ড দাও একটা, যেহেতু সে একটা অ্যালকাইন। এই কার্বনে একটা হাত ফাঁকা আছে, এখানে একটা হাইড্রোজেন দাও। এই কার্বনে 3টা হাত ফাঁকা আছে, 3 হাতে 3টা হাইড্রোজেন দাও, হয়ে গেল। এই কার্বনের কোনো হাত ফাঁকা নেই। তো আশা করি n=4, n=5 এর জন্য পারবা। তো এটা হচ্ছে অ্যালকাইন। তো অ্যালকিন আর অ্যালকাইন হচ্ছে আমাদের অসম্পৃক্ত জৈব যৌগ। আবারও বলি, অ্যালকিন আর অ্যালকাইন হচ্ছে আমাদের অসম্পৃক্ত জৈব যৌগ। অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন, মানে যাদের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে তারা হচ্ছে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। আর যারা হচ্ছে সম্পৃক্ত, অ্যালকিন হচ্ছে সম্পৃক্ত, যারা সিঙ্গেল বন্ড। তো আমাদের এই 5টা হয়ে গেল। মুক্ত শিকল 2 প্রকার, মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক 2 প্রকার, সম্পৃক্ত বা স্যাচুরেটেড, অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। এবার যাবো হচ্ছে আমরা বদ্ধ শিকলে। আর বদ্ধ শিকল কোনটা সেটা তোমাদের আমি আগেই বলেছি। বদ্ধ শিকল হচ্ছে আমাদের এই যে, যারা হচ্ছে একটা সাইকেল তৈরি করবে। এখন এই বদ্ধ শিকলকে আমরা প্রথমে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কার্বোসাইক্লিক, একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। এই কার্বোসাইক্লিক হেটেরোসাইক্লিক ব্যাপারটা বুঝতে হবে। কার্বোসাইক্লিক মানে হচ্ছে, এটা হচ্ছে কার্বোসাইক্লিক। কেন কার্বোসাইক্লিক বলছি আমি? কার্বোসাইক্লিক, এটা কার্বোসাইক্লিক। যখন একটা সাইকেলের সব জায়গায় কার্বন থাকবে সেটাকে আমরা বলি কার্বোসাইক্লিক। যেমন আরেকটা এক্সাম্পল দিই, এটাও হচ্ছে একটা কার্বোসাইক্লিক। তাহলে হেটারোসাইক্লিক কী হবে? হেটারোসাইক্লিক হবে যদি কোনো সাইকেলের কোনো একটা জায়গায় কার্বন ছাড়া অন্য কিছু থাকে। সাপোজ ধরো কার্বন 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 কার্বন, কিন্তু এইখানে একটা নাইট্রোজেন। তাহলে কার্বন চেনের মাঝখানে কী হয়ে গেল? একটা অন্য একটা কম্পাউন্ড চলে আসলো। তাহলে তখন আমরা এটাকে বলবো হেটারোসাইক্লিক। সো আমরা এখানে আলটিমেটলি সাইকেলটা বুঝলাম যে কার্বোসাইক্লিক হচ্ছে যদি সবগুলো সাইকেলে সবাই কার্বন হয়, আর হেটারোসাইক্লিক মানে হচ্ছে যদি একজন মাঝখানে অন্য কেউ থাকে আর কি। এবার কার্বোসাইক্লিকে যাই। কার্বোসাইক্লিক 2 প্রকার, অ্যালিসাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যালিসাইক্লিক, দেখো এখানে আমরা পড়েছিলাম অ্যালিফেটিক, তাই না? এই অ্যালিফেটিক থেকেই অ্যালিসাইক্লিক, মানে কোনো যৌগের বা কম্পাউন্ডের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক যদি বা প্রপার্টি যদি অ্যালিফেটিকের মতো হয় কিন্তু সেটা যদি সাইক্লিক হয় তখন সেটাকে বলি আমরা অ্যালিসাইক্লিক। তো আমি এখন দেখাচ্ছি অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিক হবে সাপোজ ধরো এরকম, এই যে আমরা এখানে লিখেছিলাম না, এটা হচ্ছে প্রোপিন ছিল, তাই না? এটা প্রোপিন। যদি এটা সাইকেল হয়ে যায় তখন কি হবে? এই যৌগটা 3টা কার্বন, তাহলে এই যে একটা কার্বন কার্বন, তাই না? এই কার্বনে 2টা হাইড্রোজেন থাকবে, এই কার্বনে 2টা হাইড্রোজেন থাকবে, এই কার্বনে 2টা হাইড্রোজেন। কারণ প্রত্যেক কার্বনের কী হতে হবে? 4টা হাত ফিল আপ হতে হবে। এই কার্বনে 4টা হাত, এই কার্বনের 4টা হাত, এই কার্বনেরও 4টা হাত। তো এটা একটা অ্যালিসাইক্লিক। এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন, কারণ সে প্রোপেন থেকে তৈরি হয়েছে। প্রোপেনের 3টা কী থাকে? 3টা কার্বন থাকে আর সব সিঙ্গেল বন্ড। এখানেও খেয়াল করে দেখো সবাই সিঙ্গেল বন্ড, তাই না? এখানেও সবাই সিঙ্গেল বন্ড এবং কিন্তু এটা সাইকেল। সো এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। যদি এরকম হয়
তাহলে এটা হবে সাইক্লোবিউটেন। এখানে দুইটা হাইড্রোজেন দিব, দুইটা হাইড্রোজেন দিব, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, সাইক্লোবিউটেন। তার মানে এটা হচ্ছে অ্যালিসাইক্লিক। কেন অ্যালিসাইক্লিক? কারণ সব সিঙ্গেল বন্ড, সব ডাবল বন্ডও থাকতে পারে, ডাবল বন্ডও থাকতে পারে, মানে সাইক্লিক যৌগ কিন্তু যার বৈশিষ্ট্য হচ্ছে অ্যালিফেটিকের মতো, সে হচ্ছে অ্যালিসাইক্লিক। অ্যারোমেটিকে আসি। অ্যারোমেটিকটা আসলে আমরা সম্পূর্ণ এখন বুঝতে পারবো না আসলে, তবে আমি অ্যারোমেটিক জাস্ট তোমাদের একটু বলি যে অ্যারোমেটিক যৌগ তোমরা হয়তো বেনজিনের নাম ক্লাস 9-10 শুনে থাকবা। বেনজিন, এই যে এটা হচ্ছে বেনজিন, এটা একটা সাইক্লিক যৌগ, কিন্তু এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। এখন অনেকে বলতে পারো ডাবল বন্ড থাকলে কি বেনজিন হবে? না, ডাবল বন্ড থাকলেই বেনজিন হবে না। যেমন হচ্ছে এটা কিন্তু বেনজিন হবে না। এখানে এই কার্বনের হাতে একটা হাইড্রোজেন, এই কার্বনের হাতে একটা হাইড্রোজেন, এই কার্বনের হাতে থাকবে দুইটা হাইড্রোজেন, মানে সবার 4টা হাত ফিল আপ হতে হবে। এটা হবে হচ্ছে সাইক্লোপ্রোপিন, মানে হচ্ছে প্রোপিন। এটার নাম কি হবে? সাইক্লোপ্রোপিন। কেন সাইক্লোপ্রোপিন? তারা একটা সাইকেল তৈরি করেছে, এই যে একটা সাইকেল তৈরি করেছে, এবং এইখানে হচ্ছে ডাবল বন্ড আছে। তো ডাবল বন্ড থাকলে আমরা কি বলি? প্রোপিন বলি না? সো সে কিন্তু সাইক্লোপ্রোপিন। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কী আসলে? পার্থক্য একটা আছে, সেটা হচ্ছে 4n+2, 4n+2 পাই ইলেকট্রন। এটা আমরা যখন অ্যারোমেটিক কম্পাউন্ড পড়বো তখন বুঝবো আর কি। মানে যতগুলো চক্র থাকবে ততগুলো পাই ইলেকট্রন থাকতে হবে। একটা পার্থক্য আছে আর কি, সেটা আমি আপাতত বলতে যাচ্ছি না। যখন আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড পড়বো তখন বুঝবো যে অ্যারোমেটিক যৌগ সাথে তোমার এই নর্মাল যে অ্যালিসাইক্লিক যৌগ তার পার্থক্যটা কী আসলে। তো এটা ছিল কার্বোসাইক্লিক। কার্বোসাইক্লিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অ্যালিসাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক। ক্লিয়ার? কার্বোসাইক্লিক মানে কি ছিল? একটা সাইকেলের সব জায়গায় যদি কার্বন থাকে। দুই ভাগে ভাগ করতে পারি, অ্যালিসাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক। ঠিক একইভাবে আমরা হেটারোসাইক্লিক দুই ভাগে ভাগ করতে পারি। হেটারোসাইক্লিক মানে কি ছিল? যার সাইকেলের মাঝখানে অন্য কোনো কম্পাউন্ড ঢুকে যাবে। তো হেটারোসাইক্লিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, হেটারো কার্বোসাইক্লিক যৌগ, হেটারো কার্বোসাইক্লিক যৌগ, আর হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগ। মানে ধরো এটা তো একটা অ্যারোমেটিক যৌগ, তাই না? তো এই অ্যারোমেটিক যৌগের মাঝখানে যদি অন্য কোনো কম্পাউন্ড ঢুকে যায়, এটা কিন্তু অ্যারোমেটিক কার্বোসাইক্লিক প্লাস অ্যারোমেটিক, এটা কার্বোসাইক্লিক যৌগ প্লাস অ্যারোমেটিক। কিন্তু যদি এরকম হয়ে যায়, একটু খেয়াল করে দেখো, তখন এটা কার্বোসাইক্লিক হবে না, এটা হবে হেটারোসাইক্লিক হয়ে যাবে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তখন হয়ে যাবে এটা হেটারোসাইক্লিক, কারণ এটার সব জায়গায় কি কার্বন নাই, মাঝখানে কি আছে, মাঝখানে একটা অন্য যৌগ প্রবেশ করেছে। তার মানে এটা হয়ে যাবে হেটারোসাইক্লিক প্লাস এটা হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড কীভাবে বুঝবো সেটা আমরা পরে দেখব। ওকে, আচ্ছা, এবার এটাতে আসি। এটা কি ছিল? এটা কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড ছিল না, কিন্তু একটা সাইক্লিক কম্পাউন্ড ছিল, তাই না? আর নাম ছিল সাইক্লোপ্রোপিন। যেহেতু একটা সাইকেল তৈরি করেছে এজন্য নাম হচ্ছে সাইক্লো, আর যেহেতু ডাবল বন্ড আছে এজন্য সাইক্লোপ্রোপিন। এখন এই যৌগটা যদি এরকম হয়ে যায়, খেয়াল করে দেখো, এখানে একটা অক্সিজেন প্রবেশ করে গেল। সো এটা কিন্তু এখন আর কি থাকবে না, এটা কিন্তু এখন আর হচ্ছে কার্বোসাইক্লিক থাকবে না, কারণ এই সাইকেলের সব জায়গায় কি কার্বন নাই। এটা হয়ে যাবে এখন হেটারোসাইক্লিক, এটা হয়ে যাবে হেটারোসাইক্লিক। ওকে, এটাকে বলা হচ্ছে অক্সোপ্রোপিন। অক্সোসাইক্লোপ্রোপিন, এর নাম হবে অক্সোসাইক্লোপ্রোপিন, কারণ একটা মাঝখানে একটা অক্সিজেন প্রবেশ করেছে। তো আশা করি বোঝা গেল। তো আমি আবারও বলি, যেমন ধরো হেটারোসাইক্লিক আমরা দুই ভাগে ভাগ করতে পারি, হেটারো কার্বোসাইক্লিক যৌগ আর হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগ। মানে দুইটাই কি হেটারো হবে, মানে এদের মাঝখানে কার্বনের মাঝখানে অন্য কোনো এলিমেন্ট ঢুকে যাবে, কিন্তু কার্বোসাইক্লিকের মাঝখানে অন্য কিছু ঢুকবে না। ব্যাপারটা বোঝা গেল? তো এই হচ্ছে মোটামুটি আমাদের জৈব যৌগের শ্রেণীবিভাগ। এরপরে আমরা নামকরণ বা হচ্ছে কার্যকরীমূলক জৈব যৌগের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ শুরু করব।